বন্ধুরা, আজ থেকে ১৫০ বছর আগে একজন সায়েন্টিস্ট ঘোড়া সাবারি করতে করতে নিচে পড়ে যায়। তিনি সেই ঘোড়ার পায়ের আঘাতে ঘায়েল প্রায় হয়েই যাচ্ছিল, কিন্তু কপাল ভালো থাকায় তিনি বেঁচে যায়। আর এই দুর্ঘটনাটি হওয়ার পর ওই সায়েন্টিস্ট মানব মস্তিষ্ককে নিয়ে আশ্চর্যে পড়ে যায়। হঠাৎই তিনি আভাস পান যে মানব মস্তিষ্ককে আমরা যা ভাবছি এটা তার থেকেও অনেক বিশাল বড় একটা জিনিস। আর এই একটা বাক্যতেই সেই খোঁজি বিজ্ঞানী একটি অন্তহীন যাত্রাতে বেরিয়ে পড়ে। হিউম্যান ব্রেনের উপরে বেশ কিছু প্রয়োগ হয় আর সামনে আসে একটি নতুন আবিষ্কার, মানব মস্তিষ্ককে মেশিনের সাথে জোড়ার প্রথম উন্নত উপকরণ। আবিষ্কার তো তখন হয়ে যায়, কিন্তু এই যাত্রা ওখানেই শেষ হয় না। ওখান থেকেই তো আসল কাহিনী শুরু হয়, অনন্ত রহস্য আর রহস্যময়ী প্রয়োগের কাহিনী। আর এই কাহিনীর রাস্তায় ১৫০ বছর পর হঠাৎই একজন আরবপতির সাথে ধাক্কা লাগে, আর সেখান থেকেই এই কাহিনীর দ্বিতীয় অধ্যায় শুরু হয়। বন্ধুরা, সেই আরবপতির নাম হচ্ছে ইলন মাস্ক। আর সেই দৌড় মানে কাহিনীর দ্বিতীয় অধ্যায়টি আজ আমার আপনার সামনেই লেখা হচ্ছে। ইলন মাস্ক তার নিজস্ব রকেট ও ইলেকট্রিক কার কোম্পানিকে সফলতার শিখরে পৌঁছানোর পর হিউম্যান ব্রেনকে তার পরবর্তী লক্ষ্য বানিয়েছে। সাল ২০১৬-তে ইলন মাস্ক নিউরোলিঙ্ক নামের একটি কোম্পানি শুরু করে। এই কোম্পানিটি মানব মস্তিষ্কে সবথেকে আধুনিক চিপ লাগানোর প্রস্তুতি করছে। বেশ কয়েক বছরের নিরবতা, রিসার্চ ও ডেভেলপমেন্টের পর ইলন মাস্কের এই কোম্পানিটি আরো একবার হেডলাইন তৈরি হতে শুরু হয়। দীর্ঘ ৭ বছর ধরে পশুদের উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর নিউরোলিঙ্ক এখন মানব মস্তিষ্কে প্রবেশ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আর এই সফরে সাল ২০২৩ একটি বড় সুখবরের বছর প্রমাণ হয়, কারণ এই বছরই আমেরিকাতে হিউম্যান ট্রায়াল করার পারমিশন দিয়ে দেওয়া হয় নিউরোলিঙ্ককে। আর তারপর থেকে শুরু হয়ে যায় মানব ইতিহাসের সব থেকে বড় বাজি। এরপর ২৯শে জানুয়ারি ২০২৪-এ ইলন মাস্কের একটি টুইট আসে যে নিউরোলিঙ্ক মানব মস্তিষ্কে তাদের প্রথম চিপটি সফলভাবে ফিট করে দিয়েছে। আর এই ব্রেন চিপটির সাহায্যে আমাদের মস্তিষ্ককে শক্তিশালী কম্পিউটারের সাথে কানেক্ট করা সম্ভব হয়েছে। আর পরবর্তীতে আশা আছে যে এই ডিভাইসের সাহায্যে একদিন আমাদের মস্তিষ্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমেত সমস্ত রকম টেকনোলজিকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবে। বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন কি এর পাওয়ার কতটা? আর এটা যেদিন বাস্তবিত হয়ে যাবে সেদিন থেকে মানব প্রজাতি কতটা আগে এগিয়ে যাবে। এক্সাম্পল, ধরুন আমার সামনে এই ক্যামেরাটা রয়েছে, এখন এটাকে অফ করতে গেলে আমাকে উঠে গিয়ে এরকম ভাবে অফ করতে হবে, কিন্তু এই টেকনোলজিটি আমার ব্রেনে ফিট করা থাকলে আমি এখানে বসে বসে শুধু ভাববো আর ক্যামেরাটা অফ হয়ে যাবে। তো এই ক্যামেরার মতোই আমাদের এই আশেপাশে যত প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস আছে, জিনিস আছে, যা কিছুই আছে, সমস্ত জিনিসই কেবলমাত্র আমাদের মস্তিষ্কের ভাবনা চিন্তার মাধ্যমেই সেগুলো পরিচালনা করতে পারবো আমরা। আর এটা তো গেল একটা সাধারণ বিষয় এই টেকনোলজি। তবে এই টেকনোলজির মাধ্যমে মানুষ এর থেকেও অনেক বেশি কিছু করতে পারবে, কারণ তখন আমাদের মস্তিষ্কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এখন আমরা ইন্টারনেটে দেখছি, যে নিজে নিজেই ফটো বানিয়ে দিচ্ছে, ফটো এডিট করে দিচ্ছে, ভিডিও বানিয়ে দিচ্ছে, আমার যা লেখার দরকার পরীক্ষার নিরীক্ষার সেই সমস্ত কিছু ১ ঘন্টার কাজ ১ সেকেন্ডে করে দিচ্ছে। তাহলে এবার ভেবে দেখুন, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন তো বাইরে আছে, তবে বাইরে না থেকে যদি আমাদের মস্তিষ্কের ভিতরে চলে আসে তাহলে তখন কি হতে পারে, মানুষ আর কি কি করতে পারে ভেবে দেখুন। কিন্তু বন্ধুরা, এই কাজটা করা এতটাও সহজ নয়। কিন্তু নিউরোলিঙ্ক ইলন মাস্কের অনেক উচ্চাকাঙ্ক্ষী একটি প্রজেক্ট, আর এই প্রজেক্টের দিশা আমার, আপনার এবং আমাদের আগামী প্রজন্মের দশা বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে। ব্রেন কম্পিউটার ইন্টারফেস সমগ্র মানব জাতির ভবিষ্যৎ নির্ধারণ করার মতো একটি টেকনোলজি। কিন্তু এই টেকনোলজিটি কি আজকেই আবিষ্কার হয়েছে? ইলন মাস্ক তিনিই কি খুঁজে বার করেছে এই টেকনোলজি, নাকি কয়েকশো বছর আগেই শুরু হয়ে গিয়েছিল এই টেকনোলজির আবিষ্কার? চলুন এবার আমার সাথে এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে দেখি আমরা। বন্ধুরা, আজ থেকে প্রায় ২০০ বছর আগে একটি আজব সংযোগ ঘটে। এই সময়ে বিজ্ঞানের দুটি ধারা একে অপরের সম্পর্কে আসে, আর এটাই সেই সময় যখন ইলেকট্রিসিটিকে নিয়ে প্রাথমিক প্রয়োগ করা হচ্ছিল। আর এই সময়ই কিছু বৈজ্ঞানিক জৈবিক শরীর রচনা অর্থাৎ অ্যানাটমিকে নিয়ে গভীর জ্ঞান আহরণ করার কাজ করছিল। আর এই সময়ই একটি অ্যানাটমির প্রফেসর পশুদের ব্যাপারে একটি আশ্চর্য তথ্য খুঁজে পায়।
বন্ধুরা 1790 সালে প্রফেসর লুইজি গ্যালভিন মৃত ব্যাঙের উপরে বৈদ্যুতিক প্রয়োগ করে। তিনি দেখেন যে সেই মৃত ব্যাঙটি বিদ্যুতের প্রভাবে নড়াচড়া করছে। তখন প্রফেসর গ্যালভিন দাবি করেন যে প্রত্যেকটি পশুদের ভিতরে এক প্রকার বিদ্যুৎ সংরক্ষণ থাকে, যার মাধ্যমে সে সঞ্চালিত হয়। আর গ্যালভিনের এই দাবিতে বেশ কিছু ভ্রান্তি ও প্রয়োগ দুনিয়াতে হয়, কিন্তু এতে একটা অতি ভালো জিনিস হয় সেই সময়। তখন সমস্ত বৈজ্ঞানিক ইলেকট্রিসিটি ও জৈবিক শরীরের সম্পর্ক বুঝতে লেগে পড়ে। তারা বুঝতে পারেন যে মানুষ সহ সমস্ত রকম জানোয়ারের ভিতরে মস্তিষ্ক থেকে শরীরের প্রত্যেকটি অংশে এক ধরনের নেটওয়ার্ক বিছানো আছে, আর এই পুরো নেটওয়ার্কটা মুখ্যভাবে কেমিক্যাল ও ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে চলে। এরপর তারা আরো জানতে পারে যে আমাদের মস্তিষ্কে কোনো চিন্তা আসলেই কয়েক রকমের ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট হয়, আর এই ইলেকট্রিসিটি শরীরের কেমিক্যালের সাথে মিশে পশুদেরকে চালিত করে, তাদেরকে নড়িয়ে চড়িয়ে দেয়। আর শরীরের এই ইলেকট্রোকেমিক্যাল নেটওয়ার্কের মাধ্যমেই মস্তিষ্ক এবং শরীরের বাকি অর্গানের সাথে একটা তালমিল বজায় থাকে, কোঅর্ডিনেশন থাকে। এরপর আরো জানা যায় যে এই ব্রেন আর বডি নেটওয়ার্কের বেসিক ইউনিট একটি বিশেষ ধরনের সেলস হয়, যেটাকে নার্ভ সেল ও নিউরন বলা শুরু হয়। আর মস্তিষ্ক সমেত গোটা শরীরের মধ্যে বিছানো এই নিউরনের জালকে নার্ভাস সিস্টেম বলা শুরু হলো। বন্ধুরা, গ্যালভিনের ওই সাধারণ গবেষণাটির কারণেই পরে এই নার্ভাস সিস্টেমের উপরে আরো পরীক্ষা নিরীক্ষা শুরু হয়, আর এই পড়াশোনাটাকেই আজ নিউরো সায়েন্স বলা হয়। আর এই নিউরো সায়েন্স তার জন্ম থেকেই ইলেকট্রিসিটির সাথে জুড়ে রয়েছে। বন্ধুরা, গ্যালভিনের ওই গবেষণার প্রায় 100 বছর পর ইলেকট্রিসিটির ফিল্ডে অনেক উন্নতি হয়ে গিয়েছিল। নতুন নতুন উপকরণ বাজারে চলে এসেছিল। টেসলা, এডিসনের মতো বৈজ্ঞানিক ও ব্যাপারী ইলেকট্রিসিটিকে তার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিচ্ছিল। এরপর সময় আসে 1893। জার্মানিতে একটি 19 বছরের ছেলে মিলিটারিতে তার ট্রেনিং নিতে পৌঁছায়, আর সেই ছেলেটির নাম হলো হেন্স বার্জার। একদিন তার ট্রেনিং চলাকালীন ঘোড়াতে বসে হেন্স বার্জারের ভারসাম্য বিগড়ে যায়, আর সে তার ঘোড়া থেকে নিচে পড়ে যায়। ঘোড়ার পায়ের আঘাতে হেন্স বার্জার প্রায় ঘায়েল হয়েই যাচ্ছিল, কিন্তু কপাল জোরে তার জীবন বেঁচে যায়। তবে সেই দিনই ওখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে হেন্স বার্জারের বোন একটি খারাপ চিন্তার আভাস পায়। সে তার ভাইকে নিয়ে কোনো দুর্ঘটনা ঘটার আভাস পায়। তখন বার্জারের বোন তার পিতাকে বলে যে হেন্সকে একটি টেলিগ্রাম পাঠাও আর দেখো সে ঠিকঠাক আছে কিনা। বন্ধুরা, প্রায়শই আমাদের সাথেও কখনো না কখনো ভেবে দেখুন, কখনো না কখনো এরকম কাকতালীয় ঘটনা ঘটে যায়, আর আমরা এটাকে একটা মামুলি একটা বিষয় ভেবে এগিয়ে যাই। কিন্তু হেন্স বার্জার তার বোনের এই অন্তর্দৃষ্টিকে মামুলি ভাবে দেখেনি। তার মনে হয় যে এটা হলো স্পন্টেনিয়াস টেলিপ্যাথি। বন্ধুরা, টেলিপ্যাথির অর্থ হলো বিনা কোনো যন্ত্রের সাহায্যে, বিনা কোনো মিডিয়ামের সাহায্যে চিন্তা ভাবনার এক্সচেঞ্জ হয়ে যাওয়া, থট এক্সচেঞ্জ হয়ে যাওয়া। আর স্পন্টেনিয়াস মানে সেই মুহূর্তে এরকমটা হওয়া। হান্স বার্জার তার ওই দুর্ঘটনা আর সেটাকে নিয়ে তার বোনের ওই আভাসকে স্পন্টেনিয়াস টেলিপ্যাথির ক্লিয়ার কেস মেনে নেয়। বন্ধুরা, শতাব্দীর পর শতাব্দী টেলিপ্যাথি মানুষের কল্পনার একটি অংশ হয়ে আছে, আর তার উদাহরণ পৃথিবীতে বহু কিছু আছে। প্রত্যেক সমুদায় ও সভ্যতার মধ্যে এই কল্পনা যুগ যুগ ধরে বিদ্যমান আছে। সেই জন্য 1893-তে হেন্স বার্জারের সাথে যখন এই ঘটনাটি ঘটে, তখন তিনি এটাকে স্পন্টেনিয়াস টেলিপ্যাথির কেস মেনে নেয়। আর বার্জার তখন একটা সংকল্প করে যে সে টেলিপ্যাথির সায়েন্টিফিক বেসের খোঁজ করেই ছাড়বে। আর এই সংকল্পে হেন্স বার্জারের একটি অন্তহীন যাত্রাতে বেরিয়ে পড়ে হেন্স বার্জার। টেলিপ্যাথির যে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা আর তার সাথে জুড়ে থাকা হেন্স বার্জারের যে কাহিনী, সেটা দরকার পড়লে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, কারণ সেটা একটা অনেক বড় গল্প। কিন্তু এখন আপাতত আমি আপনাদেরকে সেই গল্পের অল্প একটু স্পয়লার দিচ্ছি। বন্ধুরা, এই গল্পের শেষে যেটা হয়, হেন্স বার্জার টেলিপ্যাথির বিষয়ে কোনো রকম বৈজ্ঞানিক প্রমাণ জোটাতে পারে না, কিন্তু তার এই প্রচেষ্টাতে একটি অদ্ভুত অন্য জিনিস সামনে উঠে আসে। ওই ঘোড়া দুর্ঘটনার প্রায় 40 বছর পর টেলিপ্যাথিকে নিয়ে হিউম্যান ব্রেনের উপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট করার পর 1924-এ হেন্স বার্জার একটি অদ্ভুত আবিষ্কার করে, যেটাকে আজ ইলেকট্রো ইনসাইফ্লোগ্রাম বলা হয়, শর্টে যার নাম ইইজি। হসপিটাল বা মেডিকেলে গেলে এই নামটা খুব কমন শুনতে পাবেন। আর এই ডিভাইসের সাহায্যে মানব মস্তিষ্ককে স্টাডি করা যায়,
মানব মস্তিষ্কের অ্যাক্টিভিটিকে বাইরে দেখা যায়। প্রথমে এটাকে পেপারে দেখা হতো, আজকাল ডিজিটাল স্ক্রিনে এগুলো দেখা হয়। এবার তার এই সফল পরীক্ষার 4 বছর পর হেন্স বার্জার এর সাথে জড়িত একটি পেপার পাবলিশ করে। বন্ধুরা, 1928 সালে হেন্স বার্জারের নামের সাথে ছাপা এই পেপারটির টাইটেল ছিল অন দ্য হিউম্যান ইলেকট্রোএনসাইক্লোগ্রাম, আর এটা মানব ইতিহাসের ছাপা সব থেকে ক্রান্তিকারী কাগজের মধ্যে একটি ছিল। আর এখান থেকেই হিউম্যান ব্রেনকে বোঝার একটি নতুন অধ্যায় শুরু হয়ে যায়। হেন্স বার্জারের এই ইইজি মানুষের মস্তিষ্কের ভিতরে উকি মারা এমন প্রথম ইলেকট্রিক্যাল মেশিনে প্রমাণ হয়। আর এই ইইজি থেকে নিউরোসায়েন্স ও মডার্ন মেডিসিনে ক্রান্তি তো আসেই, কিন্তু এর থেকেও বড় ক্রান্তি মানব মস্তিষ্ককে ইলেকট্রিক মেশিনের সাথে জোড়ার একটি নতুন প্রচেষ্টা শুরু হয়ে যায়। বন্ধুরা, হেন্স বার্জারের পর আরও বেশ কিছু বৈজ্ঞানিক এই ইইজি মেশিনের উপরে কাজ করে। একদিকে এই ইইজি টেকনোলজি উন্নত হতে থাকে, আর অন্যদিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে একটি নতুন টেকনোলজি উঠে আসে। তখন ইলেকট্রিকের ব্যবহার শুধু এনার্জি পর্যন্ত সীমিত থাকে না, এর সাহায্যে সিগন্যাল পাঠানোর কাজ শুরু হয়, আর তারও পরে এর সাহায্যে ইনফরমেশন স্টোর করার কাজ শুরু হয় এবং সেই ইনফরমেশনের প্রসেসিং করাও সম্ভব হয়। মানে ইলেকট্রিকের কথা বলছি, ইলেকট্রিক তখন এইসব কাজ করতে শুরু করে দিয়েছে। ইলেকট্রিসিটির সাহায্যে কিছু মেশিনে প্রথমে লজিকের উৎপত্তি হয়, তারপর এই লজিকের ক্ষমতা দিয়ে ওই মেশিনগুলো গণিতে মানুষকে পিছিয়ে দিতে থাকে। গণনা অর্থাৎ কম্পিউটেশন করতে পারা এই বিশেষ মেশিনগুলোকে তখন কম্পিউটার নাম দেওয়া হয়। কিছু বিচারশীল বৈজ্ঞানিক অনুমান লাগায় তখন যে গণিতে মানুষকে পিছিয়ে দেওয়া এই টেকনোলজি ইন্টেলিজেন্সের দিশাতে এগিয়ে যাচ্ছে। ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তা সেই সময় পর্যন্ত একমাত্র মানুষই এই কাজে সর্বশ্রেষ্ঠ ছিল, অন্য কোনো প্রাণী এর আশেপাশেও ছিল না। কিন্তু এবার মানুষের বানানো এই মেশিন বেশ কিছু জিনিসে মানুষকেই পিছিয়ে দিতে থাকে। তখন এখান থেকে দুই ধরনের ধারণা করা শুরু হয়। প্রথম বিষয়টি হচ্ছিল যে হয়তো ভবিষ্যতে এই কম্পিউটার বেশ কিছু জিনিসে মানুষের থেকেও অনেক বেশি ইন্টেলিজেন্স হতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটা হলো ইলেকট্রিসিটির সাহায্যে হিউম্যান ব্রেন ও কম্পিউটারের মধ্যে একটি কানেকশন বানানো যেতে পারে। এরকম দুটো আলাদা আলাদা ধারণা ছিল বৈজ্ঞানিক মহলে, কিন্তু এই ধারণাগুলো থেকে একটি নতুন টেকনোলজি তৈরি করার উপরে কাজ শুরু হয়। এমন একটা টেকনোলজি যা হিউম্যান ব্রেন ও কম্পিউটারের মাঝে একটি পুলের মতো কাজ করবে, একটি ইন্টারফেসের কাজ করবে। আর সেই টেকনোলজিটাকেই এখন ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই বলা হয়। এবং ইলন মাস্কের কোম্পানি নিউরোলিঙ্ক সব থেকে আধুনিক এই বিসিআই টেকনোলজির উপরেই কাজ করছে। আর এখন নিউরোলিঙ্ক কিছু মানুষের ভিতরে এই টেকনোলজিকে ট্রায়াল হিসেবে ইমপ্লান্টও করে দিয়েছে, মানে তাদের ওই চিপটাকে মানুষের মস্তিষ্কে ফিট করে দিয়েছে। আজ হয়তো এই বিসিসিআই টেকনোলজিটি আমাদের কাছে ভীষণই ফিউচারিস্টিক বলে মনে হচ্ছে, কিন্তু বন্ধুরা এর ইতিহাস 100 বছরের পুরনো। 1924 সালে হান্স বার্জারের ওই ইইজির সাথেই এই ব্রেন কম্পিউটার ইন্টারফেসের কাহিনী শুরু হয়। আর 2024-এ ইলন মাস্কের নিউরোলিঙ্ক চিপের হিউম্যান ট্রায়াল শেষ হওয়ার পর এই কাহিনীটি এখন একটি নতুন মোড় নিয়েছে, যার সাক্ষী হচ্ছি আমি, যার সাক্ষী হচ্ছেন আপনি। মানব ইতিহাসের একটি নতুন অধ্যায়, একটি নতুন অগ্রগতির পথ আমরা আমাদের চোখের সামনে শুরু হতে দেখতে পাচ্ছি। তো এ ব্যাপারে এই যে উন্নতি, এই যে অধ্যায় শুরু হচ্ছে নতুন, এ ব্যাপারে আপনাদের কি রায়, আপনাদের কি মতামত? যাওয়ার আগে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই তা জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনাদের সাপোর্ট দেখিয়ে যাবেন। অনুপ তাহলে আজ এখানেই বিদায় চাইছে, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে।